Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা 42 নম্বর এপিসোডের বক্তা রাজ্যসভার মাননীয় সদস্য শুভাশিস চক্রবর্তী। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। चौरासी साले মমতাদি কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রে। তার বিরুদ্ধে ছিলেন সোমনাথ চ্যাটার্জি। ওই নির্বাচনের পর থেকেই আমরা দিদির সংস্পর্শে আসি, বিশেষ করে আমি। তা প্রথম সাক্ষাতেই দিদির খুব ভক্ত হয়ে গেছিলাম। দিদির মানসিকতা, দিদির ব্যবহার, দিদির সহমর্মিতা, এইগুলো দেখে ভেবেছিলাম যে একজন সত্যি আদর্শ নেত্রী পেয়েছি, যিনি কখনো মানুষকে ঠকাবেন না, কর্মীদের বিপদে পাশে থাকবেন। তো সেই দিন থেকেই মমতা ব্যানার্জির বাড়িতে যাতায়াত, কি জানি কী কারণে উনি আমাকে খুব ভালোবাসতেন, ভাইয়ের মতোই দেখতেন। আমিও তাকে আদর্শ হিসেবে পেয়েছিলাম। তা সাংসদ হওয়ার পর তিনি মূলত সকাল 8টার সময় বসতেন। তো আমরা স্নান পান করে 8টার সময় চলে যেতাম। দিদি যতক্ষণ লোকজন আসে ততক্ষণ পর্যন্ত থাকেন, তারপর খেতে যান, আবার সন্ধ্যের দিকে বসেন। কিন্তু যখনই একটু গ্যাপ হতো তখনই দিদি আমাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা করতো, এবং এত সহজ সরল জীবন আমি কাউকে দেখিনি এরকমভাবে পালন করেন। সবথেকে বড় কথা হচ্ছে এত নির্লোভ ব্যক্তিত্ব ভারতবর্ষে বিরল। এগুলো কেন? তা নির্বাচনে দিদি বেরিয়েছে, জিপে বেরিয়েছি, দিদি ডোর টু ডোর করছে প্রায়। কেন আমার যতদূর মনে হয় যে ভারতবর্ষের রাজনীতির আঙ্গিনাটায় যেভাবে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত, সেটার ধরনটাই পাল্টে দিয়েছিল। যেগুলো কেন? আমরা কোনোদিন এমপিকে চোখে দেখিনি, নাম শুনেছি, সোমনাথ চ্যাটার্জি, ইন্দ্রজিৎ গুপ্ত, নাম শুনেছি কিন্তু দেখিনি। কিন্তু মমতা ব্যানার্জি প্রার্থী হওয়ার পর যে একজন লোকসভার প্রার্থী হিসাবে যে ডোর টু ডোর পাড়া পাড়া করতে পারে, এটা আমাদের ধারণা ছিল না। অসম্ভব পরিশ্রম করে তিনি প্রায় বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন। তা আমি ওই নির্বাচনের সময় জিপে মাঝে মাঝে তার সঙ্গে যেতাম। তখন অনেক মানুষ ওই খামে, দিদি আমাদের এইটা, দিদি আমি দিদি বলে রেখে দে, কখনো নেগেটিভ কথা বলবি না। তা বাড়ির সামনে এসে দিদি যখন ঘরে ঢুকতো তখন দিদি এই 5টা খাম দিয়েছে। তা বলছে যে খামগুলো নিয়ে আমি কী করবো, তোর এলাকায় যারা নির্বাচনে খাচ্ছে কর্মীদের, তাদের খাইয়ে দিবি। এই হচ্ছে দিদি। নির্বাচনে জেতার পর আমরা মনে হয় না যে কোনো কাজে গেছি যে ফিরে এসছি, চিঠি চাপাটি যাই হোক, যখনই যাওয়া হতো 2 কলম লিখে দিত। ইভেন যখন আমাদেরও পাঠাতো, ডিয়ার শুভ বলে, শুভাশিস বলে পাঠাতো যে এইটা করে দিবি, করতাম আমরা। এত ডাইনামিক লিডারকে এত কাছে পেয়েছি, যার জন্য রাজনীতির খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু রাজনীতিতে আকৃষ্ট হয়ে গেলাম। ওটাই ধ্যান বাড়ি বাড়িও ভুলে গেছিলাম। মানে ভাবতাম মমতা ব্যানার্জির সঙ্গে আড়াল হলেই বোধহয় জীবনটা নিঃসঙ্গ হয়ে যাবে, এরকম একটা মানসিকতা ছিল। তারপর যে বসতো ওই বিভিন্ন যে আমাদের কর্মীরা ছিল, বিভিন্ন বিষয়ে আলোচনা করতো, যে আলোচনার মানে একদম সাধারণ স্তরে, কোনো বড় রাজনৈতিক ব্যক্তিত্ব বা সাংসদ হিসেবে কোনো সময় আলোচনা করতো না। তা একবার মনে আছে, সে বিষ্ণুপুরে একটা প্রোগ্রাম করতে গেছে। তা মমতা ব্যানার্জি তো খুব টেকনিক্যাল, এখন যেমন আমরা মাঝে মাঝে বলি না গেইলা কায়দা, এসব বলি না,
তখন হুটপাট কাকে বলবে, হঠাৎ 10 জনকে নিয়ে আমরা আলিপুর থানা ঘেরাও করিলাম, টালিগঞ্জ এইসের কালীঘাট টাউন ডিভোর্সামে অনশন করলাম করতাম। তারা বিশ্ব পড়ে গেল, একটা মিটিং করে দিদির পেছনে পুলিশ ধাওয়া করলো। তা এটা দিদিও বলেছে, একটা জিপে আসছিলাম, তো দিদি বললো হঠাৎ আমার হরিদেবপুরে আমাকে এসে বললো, আমি কিন্তু জিপে ছিলাম না, হরিদেবপুরে এসে বললো সুভাষিস তুই কোথায় রে, তুই আয় হরিদেবপুরে। আমি বললাম হরিদেবপুরেই আছি। তখন দাঁড়ালাম, জিপটা দাঁড়ালো, বলে একটু চা খাওয়াবি চল ঘরে, কিন্তু পুলিশ তারা করেছে। এবার দিদি কী করলো, দিদির শাড়িটা সোনালিকে বলো, সোনালির শাড়িটা দিদি পরলো, বলে সোনালিকে গাড়িতে দিল, এবার জিপটা চলে গেল, আর পুলিশের পিছু পিছু আছে। এবার আমি দিদিকে ওখান থেকে নিয়ে একটা রিক্সা করে কুদঘাটে এলাম, কুদঘাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে ট্যাক্সি করে বাড়ি পৌঁছে দিলাম। দিদি এরকম টেকনিক্যাল বুদ্ধি ছিল। আর সবচেয়ে বড় কথা যে আমাদের যেভাবে আগলে রাখতো না। আর একটা আমি বলি যে আমি ওই ফিদেল কাস্ত্রোর জীবনী পড়েছি, চে গুয়েভারা আমার খুব প্রিয় একজন রাজনীতিবিদ। এরা যুদ্ধক্ষেত্রে থেকে কোনো পালিয়ে যায়নি। ফিদেল কাস্ত্রো যখন লড়াইটা শুরু করেছিল 13 জন কর্মীকে নিয়ে অত্যাচারের শাসকের বিরুদ্ধে, এরা কিন্তু কোনোদিন যুদ্ধক্ষেত্র থেকে পালায়নি। এরা বামপন্থী বলতে যা ছিল মানুষের, ওরা ছিল। আমি মনে হয় সেরকম একজন বামপন্থী নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তিনি কখনো যুদ্ধক্ষেত্রে পালায়নি, নিজে মার খেয়েছে, তারপর কর্মীরা মার খেয়েছে। তারপর এমন সব ঘটনা যে 1998 সালে সম্ভবত পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, ঝোঁকায় ভোট করতে দেয় না। আমায় বললো, আমরা দিদি তো ভোট করতে দিচ্ছে না, বলো তুই যা, আমি 10 মিনিটের মধ্যে ঢুকছি। সে চাই দিয়ে বোম ফোম পড়ছে, কিন্তু 10 মিনিটের পৌঁছালো, বলে আর একটু আগে আসতাম, কবরডাঙ্গায় সিপিএমরা গাড়ি ঘিরে ভাঙচুর করে দিয়েছে, তার মধ্যেই পৌঁছেছি। এই যে ডিটারমিনেশনটা, আমার সহকর্মী গেছে, পাঠিয়েছি, তার সেফটিও আমার উপর নির্ভর করছে, এই মানসিকতাটা আমার মনে হয় রাজনীতিতে কোনো ব্যক্তির নেই। 89 সালে দিদিকে প্রায় জোর করে হারিয়ে দিল, মানে রিগিং করে, আমরা পারল না। এত অত্যাচার, এত সন্ত্রাস, কোমরে রিভলভার নিয়ে ঘুরছে। তা স্বাভাবিক 89 সালে একটু ডিমোরাইজড হয়ে গেছেন যে দিদি হেরে গেল। কিন্তু এই যে কদিন পরে বললো যে কিরে মন খারাপ, না না মন খারাপ কেন, চল। তাহলে হ্যাঁ দিদি তুমি বললে তো আমরা আছি। তা আমার মনে হয় 90 সালের 1 আগস্ট শুরু করলো তাহাতলে, ওই বাসটাম ভাড়া বৃদ্ধি সব গেলাম। ওই সময় একজন ছাত্র পরিষদের নেতা মারা গেল, রঘুনন্দন তেওয়ারি। কিন্তু আমরা আন্দোলন থেকে সরে আসিনি। 7 দিন পর লালবাজারে অ্যারেস্ট হয়েছি। তারপর আমার মনে আছে যে 15ই আগস্ট ঝন্টু বলে একটা ছেলে আছে, ইকবালপুরে থাকে, ও একটা প্রোগ্রাম করতো, ওই গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করতো। ঠিক বিজে ওঠার আগে বলছে, শোন কালকে তো বন্ধ ডেকেছে, কালকে যে যার পাড়ায় মিছিল করবি, বাইরে যাবি না, সাবধানে থাকবি, কালকে একটা গোলমাল হতে পারে। তো 16ই আগস্ট আসেনি, আমাদের পাড়ায় মিছিল হচ্ছে। হঠাৎ শুনি যে হাজরা মোড়ে দিদিকে এমনভাবে মেরেছে, মানে জীবন সংকটাপন্ন। খুঁজে কোথায় পিচ দিয়ে এসেছি, পিচ দিয়ে না দেখতে পাচ্ছি না, ছটফট করছি, চোখ দিয়ে জল পড়ছে, জীবন আমাদের শেষ হয়ে গেল, যেখানেই আমাদের জীবনের যৌবনিকপাত হলো। তারপর হঠাৎ দেখি একটা এসে অ্যাম্বুলেন্স থেকে নামিয়েছে, মাথাটা ভর্তি স্ট্রেচার করে নামিয়েছে। তারপর ওখান থেকে তো ভাবছি কী হবে। তারপর 2 দিন পরে ওদের প্রণবদা ছিলেন, প্রণবদা বললো ওকে উডল্যান্ডে ভর্তি করে দেয়। উডল্যান্ডে 3 মাস ভর্তি ছিল। তখন আমরা রোজই যাই, দেখি, সেভাবে দেখতে পাই না কেন, কী অবস্থায় আছে। তারপর আমার মনে আছে যে যেদিন বেরিয়েছে তার 5-6 দিনের মধ্যে একটা প্রোগ্রাম ছিল হরিদেবপুর। আমি এটা 1985 সাল থেকে করি। সকালবেলা রক্তদান শিবির, বিকালবেলা দিদি বক্তব্য, প্রধান অতিথি। ওই নিয়ে গেছিলাম সকালবেলা একটা আমি প্রদর্শনী করেছিলাম ইন্দিরা গান্ধীর উপর, সেখানে দিদিকে নিয়ে গেছিলাম। ওই প্রথম মানে ওই অবস্থায় বেরোলো। কিন্তু দিদির মধ্যে যে দুর্জয় সাহসটা দেখেছি না,
এটা মনে হয় কোনো লিডারকে দেয়নি। তা ওই মার খাওয়ার পর না একটু মনটা খারাপ হয়ে গেছিলো। দিদিকে বললাম তুমি এত অত্যাচারিত লাঞ্ছিত কংগ্রেসের লিডাররা তো বুঝতে চায় না, তুমি লড়াই করে তুমি একা পারবে? বলে দেখ আমি ছোটোবেলা থেকে এই সততা নিষ্ঠা নিয়ে দল করেছি, আমি যেটা করি সেটা ডেডিকেশন ডিভোশন নিয়ে করি। তা আমি করছো কেন তাহলে এইভাবে মারধর খাচ্ছ? বলছে দেখ রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা আমার উদ্দেশ্য। আলিপুরে আমরা একটা আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে একটা করেছি, ঘেরাও করেছি। পুলিশের সঙ্গে কথা, পুলিশ তো যা বলে, দিদি বলো সুভাষিস তোদের ছেড়ে বল আস্তে আস্তে বেরিয়ে যেতে, গেটগুলো যে আছে 2টো গেট আছে, 2টো তালা কিনে আনতে বল কাউকে। দুটো তালা, দুজন সহকর্মী একটা ওদিকে একদিকে ওদিকে বেরিয়ে চলে গেছে। এবার ওরা যখন আমাদের করবে আমরা বেরিয়ে যাচ্ছি, ওরা একটা সন্দেহ হয়েছে কীভাবে এরা বেরিয়ে গেছে। তারপর দেখা গেছে তারা বেরোতে পারছে না, তালা মেরে দিয়েছে। ঠিক আছে, এরম অনেক সহজ পদ্ধতিতে মানে খুব আমরা তখন কোনো কাউকে কিছু জানাতাম না। ওই দিদি আচমকা প্রোগ্রাম করতো, যে প্রোগ্রামগুলো করতো ওই যে পুলিশ চার দিয়ে ঘিরে গেছে, কালীঘাট টার্মিনালের সামনে ওই বাস ভাড়া যে ট্রাম আটকাবো, সেই ট্রাম আটকে দিলাম, সে ওখানে শুয়ে পড়লাম, সে পুলিশের সব লালবাজার নিয়ে চলে গেল। কিন্তু দিদিকে তো সঙ্গে থাকতো, ওই যে বললাম যুদ্ধক্ষেত্রে কখনো পালিয়ে যায়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু দিদির যেমন ফেভারিট হিরো, সেরকম গান্ধীজি। দিদির মধ্যে দুটোই আছে, অনশন করার ক্ষমতা আছে, আবার লড়াই করার ক্ষমতা। 1997 সালে তো দিদির সঙ্গে কংগ্রেসের একটা চলছিল, বিবাদ চলছিল, দিদিকে তো বহিষ্কার করলো। তারপরে একটা টেকনিশিয়ান স্টুডিওতে মিটিং ডেকেছিল, সেখানে প্রচুর ছেলে ছিল, নট এ সিঙ্গল পার্সন ছিল না যে কাঁদেনি। দিদি বললো দেখ আমি তো দলটা রাজনীতিটা নিষ্ঠা নিয়ে করতে চেয়েছিলাম, কংগ্রেসটা আমার ইমোশন, কংগ্রেসের মাধ্যমে সিপিএম নেতৃত্বে বামফ্রন্ট সরকার অত্যাচার বিচারের বিরুদ্ধে লড়বো, কিন্তু আমাকে ধরো দলটা করতে দিল না বলে দিদি একটু হয়ে গেছিলো, আবেগপূর্ণ হয়ে গেল। প্রত্যেকজন কাঁদছে, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছি, এটা কর্মীরা নিতে পারছিল না। কিন্তু দিদি একদিকে ইমোশন, কিন্তু দিদির দিকে ইমোশনটাই সবার হলো। এবং এটা আমার জীবনের অভিজ্ঞতা। দিদি হয়তো যুব কংগ্রেসের সভানেত্রী ছিল বলেই আমরা সবাই দিদির প্রতি যেহেতু একদম ডেডিকেটেড ছিলাম বলে তৃণমূল কংগ্রেসটা দাঁড়িয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসটা যে গঠন করেছে সেই নামটা, তার প্রতীকটা কী হবে তার জন্য 7-8 দিন ঘুমায়নি। দিদি সবসময় স্পিডে কাজ করে। দিদি এখন বলে না যে অনেকে দক্ষতা দ্রুততা, এটা দিদি টাইম কিল করতে চায় না, যা বলে ইমিডিয়েট, ইমিডিয়েট করো, ওই তুমি ফেলে রাখবে কাজটা। আর দিদি যদি একটা কোনো অর্ডার দিয়েছে সেটা যদি তুমি সঙ্গে সঙ্গে না করতে পারো, দরকার নেই, তুই করছে আমি করে নিচ্ছি। এইটা দিদির মধ্যে এই প্রবণতা ছিল। দিদি রাইটার্স থেকে ছিল না, ওই নদিয়ার একটা বোবা মেয়েকে যেটা অত্যাচার হয়েছিল, দিদি সেদিন গেছিলো, তো সেদিন রাত্রিবেলা তো লালবাজার নিয়ে গেছিলো, তা বলো লালবাজার থেকে ছাড়বে না। কিন্তু আমার সঙ্গে অনেক মহিলা, আমরা ছেলেরা গেছিলাম ওখানে, দিদি হঠাৎ রাত্রি 1-1:30টার সময় চিৎকার, দিদিকে করে হ্যাকেল করে বাইরে বের করে দিচ্ছে। ওরা বুঝতে পারেনি পুলিশ আমরা এত বাইরে ছিলাম, আমাদেরও হাত পাত সব ফাটিয়ে দিল। আমরা ওখান থেকেই দিদি মিছিল করে গান্ধী মূর্তির সামনে এলাম। পরে দিদি যেভাবে মার খেয়ে, যেমন তোমায় বলছি গার্ডেন নিচে একটা ছেলে লক আপ ডেথ হলো, সেখানে গেছে, আমি কিন্তু যাইনি সেদিন। আমাদের যে এখন স্পিকার বিমান ব্যানার্জি গাড়িটা চালাচ্ছিল, ওখানে অ্যাটাক করলো, সিপিএম কাজ ফাজ ভেঙে দিল। তা বিমান ব্যানার্জি খুব টেনশনে পড়ে গেছে, বিমান ব্যানার্জি নিয়ে গেছিলো, সেখানে গেল। বিমানদা করলো কি দেখছে দিদিকে যদি কিছু করে ফেলে, ও গাড়িটা ঘুরিয়ে যেই ঘোরাতে গেছে কলাটা হবে গাড়ি করে, কিন্তু উনি আর শোয়নি, কলার ধরে ফেলেছে, গাড়িটা ঘুরিয়ে গার্ডেনিস থানায় ঢুকিয়ে দিয়েছে, নাহলে সেই জন্য জীবন বিপন্ন হয়ে গেছে। তাও চোখে ওই কাজ ফাজ জেগেছে, দিদি তো হাত পা সব ভেঙে দিয়েছে, মাথা থেকে পা
প্রায় সব অঙ্গই মেরে ভেঙে তিনি দিয়েছে, যেটা বলেছেন এই ঘটনাটা। মেরে ভেঙে দিয়েছে। একদিন কী হয়েছে আমার মনে আছে, আমি দিদির বাড়িতে আসছি সকালে, তা তখন দেখি ভাঙ্গুর হাসপাতাল দিয়ে পুলিশের গাড়ি ভ্যানের পর ভ্যান যাচ্ছে। তা আমি দিদিকে বললাম, দিদিকে বললাম যে দিদি বলে চল আমার সঙ্গে, একটা গেটিশনে কাদের সঙ্গে মিটিং আছে, সেখানে অশোকজি বলে দিদির একজন পিএ ছিল, সেও ছিল। তা গাড়িতে যেতে বললাম দিদি কি বুঝলাম না, বাঙ্গুর হাসপাতালের সামনে দিয়ে প্রচুর পুলিশ ভ্যান যাচ্ছে। বলতে বলে হ্যাঁ, কালকে তো রাত্রিবেলায় পঙ্কজ ব্যানার্জি বলেছিল ওই জমিটা জোর করে দখল নেবে। তা আমি তখন আমাকে অশোক কী করলে তুমি এখানে মিটিং, তুমি এখন এই বললে, নিয়ে গেছে। আমার তো বুক কাঁপছে যে এখানে হয়েছে, গিয়ে দেখি পুলিশে ছয়লা ওটা দখল নেবে, আর পঙ্কজদাকে আটকে রেখেছে। দিদি কোমরের ইটা সাইডে এমে রেখেছে, ভিতর দিয়ে একটা ওই দিয়ে গেট ছিল, একটা এই দিয়ে গেট ছিল, এই গেট দিয়ে সিকিউরিটি পড়ে গেলো, পিছনে দৌড়াচ্ছি, চারিদিকে লোক, আর সে 3-4টে বুলডোজার নিয়ে সব ফাঁকা করে দেবে। আর দিদি যেতেই চারদিক দিয়ে লোক একদম ঘিরে ফেললো, সে জানি ইটফিট এমন তা পুলিশ তো আমার বলছে আপনি নিয়ে চলে যান ম্যাডামকে, আর ম্যাডাম চলে যাবে, আপনি চলে যান। ওখানে দাঁড়িয়ে রইল, সে তো যে কে কোনখান দিয়ে বুলডোজার নিয়ে পালাবে তখন আর তার ঠিক থাকে না। এবার ওখানে আমার বললো তুই এখানে বসবি, আমি যতক্ষণ না ফিরবো। আবার গেটির সাহেব মিটিং করে আবার ফিরে এসছে, মানে এইরকম ডেডিকেশন ছিল, মানে কর্মীদের এগিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার এই মানসিকতা কোনোদিন অন্য লিডার মতো। এখন হয়তো অত সময় দিতে পারে না, মুখ্যমন্ত্রী করে তার তো একদিকে আছে, কিন্তু রাজনীতিতে করতে গেলে যে কিভাবে লড়াই করতে হয় সেটা কিন্তু মমতা ব্যানার্জি শিখছে। আর মমতা ব্যানার্জি কখনো মনে করেনি, আমার মনে হয় যে আমি মহিলা, উনি মনে করেছেন আমি একটা ডেসপায়ার্ড লিডার, আছে না স্টুডেন্ট, একটা কমন জেন্ডার, স্টুডেন্ট ছাত্র বোঝায়, ছাত্রীও বোঝায়, ঠিক আছে। উনি এই মানসিকতার লোক ছিল, ঠিক আছে। আবার দেখেছি উনি এসপি ঘন্টার পর ঘন্টা বসে আছে, কিন্তু কনস্টেবল এসে দেখা করেছে, এরকম হয়েছে। ওনার মানসিকতা হয়েছে এরকম। আমি দিল্লিতেই এসেছিলাম, তো আমার তখন ওই লয়ার্সরা কনফারেন্স, সবাই ল পাস করেছি, দিদির সঙ্গে তো রাজি হয়েছে, বলে যে তালকোটা স্টেডিয়ামে হয়েছিল। তা বাড়িতে এসেছি 4 জন, সবাই অন্য সবাই সাহস দেখাচ্ছে, আমার কোনো সোর্স নেই। মমতা ব্যানার্জি বাড়িতে দিদি আমায় বলেছে যে তুই চলে আসিস। আমি গিয়ে গেছি, দেখি দিদি নেই, তালা মারা, আনলাম গেল। আমাদের একটু দেরি হচ্ছে বলে তালকোটা স্টেডিয়ামে চলে এসছে, আমরা যেতে পারবো কিনা। এবার আমাদের নিয়ে গেছে তালকোটা স্টেডিয়ামে, চাবিটা খুললো, সামনের ঘরগুলো আমাদের ছেড়ে দিল। তা আমার সঙ্গে যারা গেছিল লয়ার, তারা তো একদম দে ওয়ার টেকেন অবাক যে এই নেত্রী কী করছে। তা সেদিন তার পরের দিন সৌমিত্রর সঙ্গে আরও কিছু লোক ঢুকেছিল দিদি বাড়িতে। তা দিদির একটা বোধহয় রান্নার লোক ছিল, সে বোধহয় একটু অস্বস্তি বোধ করছে, এতগুলো লোক। দিদি বলে তোদের অসুবিধা ছড়, আমি রান্না করছি। দিদি রান্না করে আমাদের পরিবেশন করে খাওয়ালো। তৃণমূল কংগ্রেস করার পর আমার মনে হয় যে লড়াইগুলো লড়েছে, কিন্তু ওই লড়াই আমার কাছে মনে হয়েছে অনেক কঠিন ছিল বোধ হয়। 98 সালের পর ওই সময় তো দ্বিধাগ্রস্ত, কংগ্রেস এন্ডোর্স করবে কি না, দিদি যুব কংগ্রেসের সভানেত্রী হিসেবে। নাহলে আমি তোমায় বলি, আমার মনে আছে 1992 সালের 25শে নভেম্বর ব্রিগেড ডেকেছি, আমরা কিন্তু কোথাও লিখিনি যে কংগ্রেসের মুখ, আমরা সব মমতা ব্যানার্জির ডাকে। একটা গ্রামেরও কাঁচা বাড়ি ছিল না যেখানে লেখেনি ছেলেরা যে মমতা ব্যানার্জির ডেকে ব্রিগেড চলো। সেই ব্রিগেডে আমি ঢুকেছিলাম, আমি বিশ্বাস করে ভয়ে বেরিয়ে চলে এসেছি। সমুদ্র এরম হচ্ছে মানে স্ট্যাম্পেড হয়ে যাবে, মানে দিদিও ওই দেখে না বেরিয়ে এসেছিলো, তারপর দেখে সন্তোষ মন্দির ঢুকছে, আবার ফিরে গেছে। দিদির এইটা 1993 সালে 21শে জুলাই আমি দিদিকে যে বিধ্বস্ত অবস্থায় রেখেছি আমার মনে হয়নি। দিদি এত মার খেয়েছে, আমার কাছে এটা আমার যে কী বলো, আমার এক্সপ্রেশন যে ওই যে 13 জন মারা গেছে না, শুনেছে দিদির জীবনে অনেকে ভাবে এত ডেডিকেটেড, কিন্তু
রক্ত এই কেউ মারা যাক, কেউ খুন হোক বা কেউ আমার কর্মী আমার দলের লোকে কেউ মারুক, এটা দিদি কখনো চাইতো না। দিদি সেদিন খুব ইয়ে গেছিলো এবং তার 4-5 দিন তো খুব প্রায় ট্রমার মধ্যে ছিল। তারপরে বললো যে এদের জন্য কিছু করতে হবে। ওই শহীদ স্মৃতি রক্ষা একটা তহবিল করলো। সেই তহবিলে কেউ কোনো ব্যাংক আমাদের অ্যাকাউন্ট ওপেন করছিল না। আর এই শহীদদের পরিবারে তুমি ছেলেদের ডেকে পাঠাও, যারা আছে তাদের সবকে নামে চেনে, তার ভাই বলো, পরিবার বলো, সবাইকে নাম ধরে দাও। মহাজাতির সদনে পিসি সরকার নিমন্ত্রণ করেছে। আর মেয়েকে আমাকে বললো, কাউকে বলার দরকার নেই, চল তুই আমি মেট্রোতে চলে যাই। মেট্রোতে ওইখানে ঢুকে পিসি সরকার আমি দিদিকে দেখে ফেলেছে, বলে মমতা দিয়ে এসছেন, ধন্যবাদ জানাই। করতে করতে দেখাচ্ছে, দেখানোর পরে যে তার বলছে দিদি কিছুক্ষণ পরে আপনাকে ডাকবো একটা ব্যাপার, আপনি একটু আসবেন। তো এই যখন দেখে অন্ধকার হয়েছে, দিদি বলেছে ওঠ, আস্তে আস্তে ওঠ। উঠে বেরিয়ে আবার মেট্রো রেলে উঠে চলে গেছে। আর উঠে দেখে নেই। পরে ওকে পিসি সরকারকে ম্যাজিক দেখালাম। 95 সালে একটা ঘটনা ঘটেছে আমার ওখানে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি পার্টি অফিসে বসে আছি, দেখি একটা সাদা গাড়িতে সোনালি আর ওই বাপ্পান ঘোষ বলে একটা ছেলে আছে। তখন দিদির কাছে, দিদি এখানে আসতো। বলছি যে তোমায় দিদি বলেছে এক্ষুনি চলে যেতে, বাড়িতে বলো রাত্রেবেলা থাকবে না, কার কাছে শুনেছে আমাকে মেরে দেবে। আমি বললাম যে দিদি আমায় মারবে কি? বলে না, তুই বুঝিস না, খালি মাথা এই করবি না তো, 21শে জুলাই এর আগে যাবি না। সবে 93 সালে হয়েছে। তো এইবার আমাকে বলছে তুই এখানে থাকবি। তো ভাই কার্তিক ব্যানার্জির বাড়িতে ঘরে আমাকে একটা থাকার জায়গা দিয়েছে। এবার খেতে থেকেছি দিদির ঘরে। এবার ওই ডাল ভাত মাঝে যে আলু পোস্ত দিয়েছে, তো এই একটু আলু পোস্ত দিয়ে খেতে খেতে খাচ্ছি, সবে নিয়েছি, দেখি দিদির খাওয়া হয়ে গেছে। এবার আমি বললাম দিদি কালকের থেকে আমি বাইরে খাবো। বলে কেন, খুব অসুবিধা হচ্ছে? মনে মনে হচ্ছে তো আমি খাওয়া শুরু করি তখন খাওয়া হয়ে গেছে, মনে মনে ভাবছি। আর এইটুকু, এই থেকে এইটুকু একটা চোখে ছিল। আর এখানে টেবিল ছিল, এখানে আমরা বসতাম। আর এখানে একটা ওই রেডিওর টাইপের ছিল, গান ফান শুনতে হয়। এইটুকু ঘর কী করে ঘুমাতো কে জানে। একদিন হঠাৎ দেখি পিয়ানো বাজাচ্ছে। কী হলো? তুই তো পিয়ানো কোনদিন বাজায় না। কে দিয়েছে, এটা প্রেজেন্ট করেছে, ওটা উনি ওই 2 দিনের মধ্যে রপ্ত করে ফেলেছে। দিদি কিন্তু কোনো আঁকা শেখেনি। আমাদের সামনে এরকম কারিগরি করতে হয়েছে। করতে করতে দেখি হঠাৎ মা কালীর পা এঁকে ফেলছে, গণেশ এঁকে ফেলছে, ব্যাস ধান গাছে একদম সহজাত বইতে। আমি বলি যেগুলো জিনিয়াস। দিদি তো ভোরবেলা ছাড়া, ভোরের দিকে ছাড়া ঘুমাতো না। আমি একটা লোক আমার সাথে সিপিএমে চ্যালেঞ্জ করেছিল, বলে কী সব নাটক ফাটক বাজে কথা বলবে না, দিদি ঘুমাতে পারে তোমাদের মারের জন্য। সে ফোন করেছিল 3টের সময়, অ্যাকশন সে তাতেই ফোনটা ছেড়ে দিয়েছে। ব্যক্তিগত যদি বলি, দিদি ডাক্তার দিদি সত্যি পছন্দ করে, মানে মুখ্যমন্ত্রী ডাক্তার মনে এত পছন্দ করে না। আমার যা ব্যক্তিগত উপলব্ধি, মানে দিদি বললে একদিন হাসছি, তখন কংগ্রেসের সঙ্গে লড়াই, সিপিএমের সঙ্গে লড়াই, কংগ্রেসের ইনার লড়াই। তা দিদিকে বলছে দিদি আজকে আমার সম্মানটা খুব বেড়েছে। একজন খুব রাগ দেখিয়ে বলছে আমরা দিদি ফিরি চিনি না, দিদি গ্রুপ করি না। তা দিদির তাহলে একটা গ্রুপ হয়েছে। দিদি অনেকে প্রথমে যা থাকে পরে আর তা থাকে না, পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমার মনে হয় ভারতবর্ষে একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার নাম মমতা ব্যানার্জি, যাকে আমরা আদর্শ করেছিলাম, যার সংস্পর্শে এসে নিজেকে গর্বিত মনে করি। আজও রাজনীতি করছি, যেদিন ওনার হবে, ওনার মনে হবে যে আমরা ঠিকমতো করছি না, সেদিন সইও কিন্তু আদর্শ সাহায্য মনে থাকবে। আজকে জীবনে যে এই উত্থানটা হয়েছে সেটা ওনার জন্য। উনি বুঝেছেন যে ছেলেটা আমার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার সঙ্গে লড়াই আছে, ময়দানে আছে, আমার ওকেও একটু অনার দেওয়া উচিত। সেই জন্য রাজ্যসভার মতো জায়গায় আমায় দিয়েছে। আমি খুব ছাপোষা একজন সাধারণ কর্মী। আমিও ওনার মতো সহজ সরল জীবন করি। আমারও মনে হয় যে ওনার সঙ্গে থাকতে থাকতে কিছু কিছু, ওনার মতো হয়তো আমার অত দক্ষতা নেই, অত সহনশক্তি নেই, অত দূরদর্শিতা নেই, কিন্তু ওনার মতো রেগে যাই, আবার মানুষকে ডেকে নিই। উনি যার উপর উনি রেগেছেন তাকে উনি পুরস্কৃত করেছেন। ভারতবর্ষে একটা সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব, যার জীবনের যে আচার ব্যবহার, চলাফেরা, জীবন দর্শন, সেটা মুখ্যমন্ত্রী পাল্টায়নি। এটা কিন্তু আন্না হাজারেও স্বীকার করেছে। আন্না হাজারে
যে আন্দোলনটা করেছে দুর্নীতির বিরুদ্ধে, সে 1 বছর পরে বলেছে যে একমাত্র মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার জীবনযাত্রা পাল্টায়নি। ওনার বক্তব্য হচ্ছে মানুষের কত দরকার, একটা মানুষ সহজ সরল জীবনযাপন করলে তার কি রিকোয়ারমেন্টস আছে, কি অল্প হলে রিকোয়ারমেন্টস চলে যায়, এই দর্শনে কিন্তু বিশ্বাসী। কোনোদিনই বিলাসিতাটা পছন্দ করেনি এবং সব অবস্থার মধ্যে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে। সে কুড়ে ঘরেও থাকতে পারে, সে আবার এয়ার কন্ডিশন ঘরেও থাকতে পারে। ওনার অভিভাবক সুলভ মনোভাব আছে, মানে মাতৃসুলভ মনোভাব আছে। অনেকে ভাবে যে ডেসপায়ার ডাইনামিক, কিন্তু ভিতরটা ভীষণ নরম। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।